আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা হচ্ছে দিল্লির কাছেই বিন্দাপুর বলে একটা জায়গা ছিল। সেখানে একটা ফ্যামিলি, বড় ছেলে একটা কল সেন্টারে ড্রাইভারের কাজ করত। নাম ছিল নবীন। নবীনের যখন বয়স 27 বছর হয় তখন তার বিয়ের জন্য পাত্রী দেখা শুরু হয়। তাদের বাড়ি থেকে 90 কিলোমিটার দূরে ঈশাপুর বলে একটা জায়গা। হরেন্দ্র সিং একজন চাষি ভদ্রলোক, বয়স তার 50 বছর। তার দুজন মেয়ে ছিল, বড় মেয়ে রেনু আর ছোট মেয়ে ঋতু। তো রেনুর সাথে তার বিয়ে ঠিক হয় নবীনের। আর সেই ভদ্রলোকের একটা ছেলেও ছিল, কিন্তু কিছুদিন আগেই সে সুসাইড করেছিল। তার বয়স ছিল 22 বছর। ভদ্রলোক খুব দুঃখী একটা ফ্যামিলি। তারা 22 বছরের একটা ছেলেকে হারিয়েছিল। তারপরে তাদের 2 মেয়ে ছিল, এক মেয়ে পড়াশোনা করছিল, আর যে বড় মেয়ে তার পড়াশোনা হয়ে গেছিল। তো নবীনের সাথে তার বিয়ে ঠিক করা হয়। 2011 সালে ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়েতে বরযাত্রী এসেছিল নবীনের খুড়তুতো ছোট ভাই, তার বয়স ছিল 24 বছর, নাম ছিল রবি। সেই বিয়েতে এসে কনের যে ছোট বোন ঋতু, যার নাম, বয়স 17 বছর, মানে বৌদির যে বোন বা দাদার শালিকে রবির খুব পছন্দ হয়ে যায়। বিয়ের অনুষ্ঠান শেষ হয়, রবি বাড়ি ফিরে যায়, কিন্তু সব সময় নবীনকে আর তার বউকে সে বলতে থাকে যে যে কোনোভাবে তার বৌদির বোনের সাথে যেন তার বিয়ে দেওয়া হয়। বারবার যখন বলা হয় তখন তারা দুজনেই বলে যে এখন তুমি কিছু কাজ করো না, তুমি যখন কাজ পেয়ে যাবে তখন আমরা বিয়ের ব্যাপারে নিশ্চয় বাড়িতে কথা বলবো। সে কিন্তু বারবার ওই একই কথা বলতে থাকে নিজের খুড়তুতো বৌদিকে যে আমি তোমার বোনের সাথে বিয়ে করতে চাই। বৌদি বিরক্ত হচ্ছিল। সে বলছিল আগে কাজ খোঁজো, আমার বোনের বয়স এখন 17 বছর, সে পড়াশোনা করছে, আরও কিছু বছর যাক, তারপরে বিয়ের কথা বলা হবে। এইভাবে 1 বছর কেটে যায়। এই 1 বছরে কিন্তু রবি অসংখ্যবার বিয়ের জন্য তাগাদা দিয়েছিল নিজের বৌদিকে আর দাদাকে। 1 বছর পরে 2012 3 সেপ্টেম্বর, এখন রবির বয়স 25 বছর আর ঋতুর বয়স, যার সাথে বিয়ে করতে চাইছিল, তার বয়স এখন 18 বছর। সে সকালবেলায় নিজের দাদার বাড়িতে যায়। দাদার বাড়িতে গিয়ে সে আবার বিয়ের কথা বলতে শুরু করে। বিয়ের কথাতে তার বৌদি বিরক্ত হয় যে সকাল সকাল এসব কথা কেন, 18 বছর হয়েছে মানে এক্ষুনি বিয়ে দিয়ে দিতে হবে এমন তো কোনো ব্যাপার নেই, ঠিক সময় করে বিয়ের কথা বলা হবে, আগে তুমি কিছু কাজ করো। এই কথাটা শুনেই তার কাছে একটা পিস্তল ছিল, পিস্তল বের করে গুলি করে। বৌদি সঙ্গে সঙ্গে মারা যায়। বৌদিরা একটা ভাড়া ঘরে থাকতো 3rd ফ্লোরে। 2nd ফ্লোরে বাড়ির যে মালিক তারা থাকতো। বাড়ির মালিকের যে বড় ছেলে আর বাড়ির যে মালকিন, তারা দুজন গুলি চলার শব্দ পায়। সঙ্গে সঙ্গে তারা সিঁড়ি দিয়ে উঠে ওপরতলায় যায়। ওপরতলায় উঠেই দেখে যে একটা ছেলে পিস্তল হাতে নিয়ে পেরিয়ে চলে আসছে। বাড়ির যে ওনার, বয়স তার 53 বছর, তার নাম ছিল শিলা গর্গ। তিনি ওপরতলায় গিয়ে সামনে রবির হাতে পিস্তল দেখেই বিরক্ত হয়ে বলেন যে তুমি এরকমভাবে দিনের বেলায় পিস্তল বের করে ঘুরছো কেন? বলা মাত্রই রবি শিলার মাথায় 2টো গুলি করে। সে কিন্তু রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। শিলার সাথে তার ছেলে ছিল, সে ভয় পেয়ে যায়। রবি তার ছেলে দীনেশকে বলে যে যদি ভালো চাও, যদি বেঁচে থাকতে চাও তাহলে সরে যাও। শোনা মাত্র দীনেশ ভয় পেয়ে যায়, সাইডে সরে যায়। রবি হাতে পিস্তল নিয়ে ঘোরাতে ঘোরাতে একদম মুভির মতো সে সিঁড়ি দিয়ে নেমে চলে আসে। সে নিচে নেমে যায়। বিল্ডিংয়ের নিচে তার সেন্ট্রো কার দাঁড়িয়েছিল, সেই কারে সে বসে। সেই কার চালিয়ে সে কিছু দূর যখন যায়, প্রচণ্ড ট্রাফিক জ্যাম, সে কিন্তু পেরিয়ে যেতে পারছিল না। তখন সে নিজের একটা বন্ধুর বাড়িতে গিয়ে দাঁড়ায়
নিজের কারটা সেখানে দাঁড় করিয়ে দেয়, তার কাছ থেকে তার পালসার বাইকটা ধার নেয়, বলে খুব জরুরি এক জায়গায় যাওয়ার কথা আছে, তো সেই গাড়িটা দাও। তো সেই বাইকটা দিলে খুব উপকার হয়। বাইক নেয়, হেলমেট নেয়, হেলমেট পরে সে সোজা 90 কিলোমিটার ক্রস করে চলে যায় ইসাপুর, যেখানে তার বৌদি রেনু, যাকে সে মেরে ফেলেছিল, তার বাড়ি, আর ঋতু, যার সাথে সে বিয়ে করতে চাইছিল, তার বাড়ি। সেখানে গিয়ে সেই 50 বছর বয়সী যে চাষি ভদ্রলোক, সে খবর পেয়েছে সদ্য যে তার মেয়েকে কেউ মেরে ফেলেছে, কিন্তু কে মেরে ফেলেছে তখনও সে জানে না। সে রেডি হচ্ছে মেয়ের বাড়িতে যাওয়ার জন্য। সেই সময় তার সামনে এসে দাঁড়ায় রবি। রবি এসে বলে যে আমি আপনার মেয়ের সাথে বিয়ে করতে চাই। সে বলে অদ্ভুত একটা ব্যাপার, এখন আমার বড় মেয়ে মারা গেছে, আমি সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছি, আর তুমি এসে বলছো যে তুমি আমার ছোট মেয়েকে বিয়ে করতে চাও। তিনি খুব রেগে কথাগুলো বলেছিলেন, সেই জন্য রবি আবার নিজের পিস্তল বের করে তার বৌদি বা সে যাকে বিয়ে করতে চাইছে তাদের বাবা হরেন্দ্র সিং, তার দিকে পিস্তলটা বাড়িয়ে গুলি চালায়। গুলি চালিয়ে সোজা দোতলায় উঠে যায়, যেখানে ঋতু ছিল। ঋতু কিন্তু ওপর থেকে দেখেছিল নিচে কি ব্যাপারগুলো ঘটছে। 25 বছর বয়সী রবি ঋতুর সামনে গিয়ে দাঁড়ায় আর বলে আমি তোমার সঙ্গে এক্ষুনি বিয়ে করতে চাই, নাহলে আমি তোমাকেও গুলি করব। ঋতু বলে যে তুমি যাই করো, তুমি আমাকে মেরে ফেললেও আমি তোমার সাথে বিয়ে করব না। এই কথাটা শোনা মাত্র রবি আবার যার সাথে বিয়ে করার জন্য এই পর্যন্ত এতগুলো মানুষকে মেরে ফেলেছে, সে তাকেও গুলি করে। গুলি করার কিছুক্ষণের মধ্যে সে নিজের মাথাতেও একটা গুলি করে। এইভাবে কিন্তু এতগুলো মৃত্যু হয়ে গেছে। তারপরে হঠাৎ করে সবাই খুঁজতে শুরু করে যে রেনু তো মারা গেছে, রেনুর যে হাজবেন্ড নবীন কোথায় গেল। থানা ঘেরাও করা হয়, বিভিন্ন রাস্তায় রাস্তায় অবরোধ হয়, নবীনকে কেউ খুঁজে পাচ্ছিল না। সবাই ভাবছিল নবীনও কি এই ব্যাপারের সাথে জড়িত আছে, তাহলে নবীন কোথায় গেল। পুলিশ টিম আসে নবীনদের বাড়িতে, সেখান থেকে কিন্তু অলরেডি রেনু আর রেনুদের যে বাড়ির ওনার শিলা গর্গ, তাদের ডেড বডিগুলো পুলিশ নিয়ে চলে গেছিল। আবার আসে সেই বাড়িতে, আসার পরে সেই ঘরটা যেটাতে রেনু আর নবীন ভাড়া থাকতো, সেখানে পুলিশ যায়। মাত্র 200 স্কোয়ার ফিটের একটা রুম। সেখানে এসে পুলিশ খুঁজছিল যে কোথায় গেল নবীন। হঠাৎ করে তাদের চোখ পড়ে তাদের ঘরের মধ্যে রাখা একটা বক্স খাটের ওপর। যখন খাটের বক্সটা খোলা হয়, দেখা যায় তার মধ্যে নবীনের প্রাণহীন দেহ পড়ে রয়েছে। নবীনের পোস্টমর্টম রিপোর্ট যখন আসে, তখন বোঝা যায় নবীনকে কিন্তু গুলি করা হয়নি। নবীনের মাথায় কোনো ভারী জিনিস দিয়ে সজোরে বেশ কয়েকবার আঘাত করা হয়েছিল, যার ফলে নবীন মারা গেছিল। যদিও আততায়ী মারা গেছিল, কিন্তু যখন সম্পূর্ণ ঘটনাগুলোকে আবার তদন্ত করা হয়, আবার রিক্রিয়েট করা হয়, তখন পুলিশ যে ঘটনাটা বা যে গল্পটা সবার সামনে এনেছিল সেটা হচ্ছে, প্রথমে সকালবেলায় 9টার দিকে সে নিজের দাদা আর বৌদির বাড়িতে আসে। বৌদি তখন কিন্তু বাড়িতে ছিল না, বাজারে গেছিল। দাদার কাছে এসেই বিয়ের কথা বলে। দাদা নিজের অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। দাদা বিরক্ত হয়। দাদা বিরক্ত হয়ে বলে যে পরে অন্য সময় এই ব্যাপারে কথা বলবো, এখন কথা বলার ইচ্ছা নেই। এই কথাটা শুনে খুব রেগে যায় রবি। সে রাখা একটা লোহার হাতুড়ি দিয়ে দাদার মাথায় আঘাত করে। আঘাত করাতেই নবীন মাটিতে লুটিয়ে পড়ে। লুটিয়ে পড়লে সে বুঝতে পারে যে নবীন আর বেঁচে নেই, এক্ষুনি বৌদি চলে আসবে। এই ভয়ে সে বক্স খাটটা খুলে তার ভেতরে নবীনকে ঢুকিয়ে আবার বক্সটা বন্ধ করে দেয়। বৌদি বাজার থেকে যে জিনিস কিনতে গেছিল সেটা কিনে ফিরে আসে, দেখে দেওর এসছে। দেওরকে জিজ্ঞেস করে যে তোমার দাদা কই? সে বলে দাদা অফিস চলে গেছে। দাদাকে মারার প্রায় 45 মিনিট পরে সে আবার বৌদিকে নিজের বিয়ের ব্যাপারে কথা বলে। বৌদি আবারও বিরক্ত হয়, বলে পরে এই ব্যাপারে কথা বলবো। তখন সে বৌদিকে গুলি করে। বৌদির বাড়ির মালকিন যখন ওপরে উঠে আসে, তখন তাকে গুলি করে।
আবার বৌদির বাড়িতে গিয়ে বৌদির বাবাকে, বৌদির বোনকে, সব শেষে নিজেকে গুলি করে। এইভাবে তুচ্ছ একটা কারণে একটার পর একটা মানুষের প্রাণ চলে গেছিল। পুলিশ যদি ঠিক মতো তৎপর হতো তাহলে প্রথম যখন সে ঘটনাটা ঘটিয়েছিল সকালবেলায় 9টার সময়, তারপরে 9:45-এ, তারপরে 10টার সময়, তারপরে সে 90 কিলোমিটার গাড়ি চালিয়ে চলে গেছিল। দুপুর 2টোর সময় সেখানে গিয়ে আবার ওই ঘটনাগুলো ঘটিয়েছিল। পুলিশ যদি ঠিক মতো তৎপর হয়ে যে আততায়ী তার পেছনে ধাওয়া করতে পারত বা ঠিক টাইমে তাকে ধরে ফেলতে পারত, তাহলে হয়তো হরেন্দ্র আর তার যে ছোট মেয়ে ঋতু, তাদের দুজনকেই বাঁচানো যেত।